পরবর্তীতে সময় পেলে আমরা রিপিটও করতে পারি, অসুবিধা নাই। কিন্তু আমি ক্লাসটা কন্টিনিউ করছি। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং আমি করি আগে, শেয়ার দিয়ে নিই আগে। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আমি শুরু করি। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হোমিওপ্যাথিক দর্শন তৃতীয় বর্ষের একটি ক্লাস নং 5, পঞ্চম ক্লাস আজকে আমরা করব। ছোট দুটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুনতে পাচ্ছেন তো সবাই, না ক্লিয়ারলি? আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকের আলোচ্য বিষয় হলো শক্তির অবিনাশিতাবাদ ও নিত্যতার সূত্র। এটা আমরা অনেক শুনেছি যে শক্তির নিত্যতার সূত্র, এটাকে অবিনাশিতাবাদ সূত্র বা নিত্যতার সূত্র বা শক্তির সূত্র যেভাবে বলি না কেন, শক্তির সূত্র আর কি। আর আরেকটা বিষয় হলো ল অফ দি লিস্ট অ্যাকশন। এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু চিন্তা করি শক্তির অবিনাশিতাবাদ ও নিত্যতার সূত্র আমরা কি বুঝি আর কি। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীতে যে শক্তি আছে, যে কোনো শক্তি, এটা একটা নিত্যতার সূত্র আছে। নিত্যতার সূত্র মানে যেটা সর্বত্রই একই রকম। নিত্যতার মানে একই, অর্থাৎ সব জায়গায় একই রকম হবে। এই নিত্যতা মানে সব জায়গায় এক হবে, সবকিছুতে এক থাকবে। একটু দেখি শক্তির অবিনাশিতাবাদ বা নিত্যতার সূত্র কি। আমরা বলতে পারি যে শক্তির নিত্যতার সূত্র, যেটা ইংলিশে বলা হয় ল অফ কনজারভেশন অফ এনার্জি বলায়, এই সূত্র অনুসারে শক্তির ধ্বংস নাই। বলা হচ্ছে যে শক্তির কোনো ধ্বংস নাই, ইহা অবিনশ্বর, ইহার ক্ষয় নাই। আমরা একটু চিন্তা করে নিব, কারণ হোমিওপ্যাথিক ফিলোসফি পড়ার সময় আমাদের কল্পনা, চিন্তায়, ভাবনায় অনেক কিছু আমাদের উচ্চ আঙ্গিকে ভাবতে হবে, সাধারণভাবে চিন্তা করতে হবে এবং এটাকে উচ্চ মাত্রায় আমাদের ভাবতে হবে। তো যে শক্তির কথা আমরা বলতেছি, হোমিওপ্যাথিতে কেন শক্তির প্রয়োজন সেটা আমরা পরে আলোচনায় আসি। শক্তির রূপের পরিবর্তন ঘটে, কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন হয় না। রূপের পরিবর্তন হয় এক অবস্থা থেকে আরেক অবস্থায়। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যেমন আমরা বিদ্যুৎ শক্তি যখন কোনো মিল ফ্যাক্টরিতে সেটা কানেকশন দেওয়া হয়, সেটা তখন যন্ত্র শক্তিতে রূপান্তর হয়। আর একটা আমরা যখন বিদ্যুৎ যখন দেখি, তখন আমরা যখন বৈদ্যুতিক বাল্ব যখন জ্বলে, তখন আমরা এটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হয়। আবার আলোক শক্তি থেকে কিছু তাপও হয়, যেমন ওই যখন দেখা যায় বৈদ্যুতিক বাল্ব জ্বলে, সেখানে কিছু তাপ উৎপন্ন হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মানে একটা শক্তি 3 প্রকারের রূপান্তর হতে দেখা গেল। এক বস্তু যে পরিমাণ শক্তি হারায়, অন্য বস্তু সেই পরিমাণ শক্তি অর্জন করে। তার মানে আমরা যদি দেখি যে তাহলে কি দেখলাম, আমাদের টার্গেট হলো আলোক শক্তি পাওয়া বা বৈদ্যুতিক আলো আমাদের পাওয়া, এটা আমাদের টার্গেট। কিন্তু কিছু তাপ উৎপন্ন হলো এবং সেই তাপটা কি করলো, পরিবেশে ছড়ায় পড়লো। এই যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হচ্ছে ঠিকই, কিন্তু আমরা যখন পরিমাপ করি যে বিদ্যুতের যে শক্তি সেটা আলোক শক্তিতে রূপান্তর হয়েছে, কিছু তাপ শক্তিতে রূপান্তর হয়েছে, এগুলো যদি একসাথে করা হয় তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ হবে একই থাকবে। এই কথাটাই কিন্তু নিত্যতার সূত্র বলা হচ্ছে। আমরা একটু এই বিষয়টা একটু চিন্তা করে নিই যে হোমিওপ্যাথিতে আমরা যে ওষুধ ব্যবহার করি সেটা কিন্তু বস্তুগত উপস্থিতি নাই। আমরা নাক্স বলি, হ্যাঁ, রাস্টক্স বলি বা যাই বলি না কেন, যত ওষুধ, এগুলো কিন্তু বস্তুর উপস্থিতি নাই বলা ঠিক হবে না। ওই বস্তুর উপস্থিতি এতই কম, এতই সূক্ষ্ম মাত্রায় আছে, যেটা মানে ন্যানো টেকনোলজি প্রয়োগ করে
এখন এটার মানে ধরা বা পরিমাপ করা বা করা এটা সম্ভব হয় না, যার জন্য অনেক সমালোচনা আছে যে আসলে হোমিওপ্যাথি ওষুধে ওষুধ নাই। এটার মানে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা আছে, কিন্তু কি আছে আমরা যারা তাহলে যদি আমরা চিন্তা করি যে কিছুই নাই, তাহলে ওষুধটা কাজ করবে কি করে? এটা একটা এনার্জি মেডিসিন। এই বিষয়ে আপনাদের স্টাডি করবেন, চিন্তা করবেন, ভাববেন। এনার্জি মেডিসিন, কাজেই এটা কাজ করে হলো এনার্জি লেভেলে। সুতরাং এই যে অতি সূক্ষ্ম মাত্রার যে ওষুধ এখানে দেওয়া আছে, যেটা পরিমাপ করা সম্ভব না, কিন্তু এটা শক্তিকৃত করে, ঝাঁকি দিয়ে শক্তিকৃত করে ওষুধটি তৈরি করা আছে। সুতরাং আমরা বলতে পারি যে তাহলে এটা উদাহরণস্বরূপ বলতে পারি যেটা নাক্সের ওষুধের শক্তি এখানে আছে, অর্থাৎ এত সূক্ষ্ম মাত্রা এটা আমরা দেহে প্রয়োগ করতেছি এবং সেটা জীবনের শক্তিকে ত্বরান্বিত করছে এবং সে অনুযায়ী তার যে অন্যান্য অনাকাঙ্ক্ষিত যে লক্ষণ আছে সেগুলোকে দূরীভূত করবে। তো এইগুলো হোমিওপ্যাথিতে শক্তির যে বিষয়টি। তো ফিলোসফিতে এই শক্তির বিষয়টা কেন আসছে? যে এই যে বিশ্বাস, এই যে ল, এই যে সূত্র, এই যে মেনে চলা, এই যে এই বিষয়গুলোকে নিয়ে আমরা অবিনাশিতা বা সূত্রের আওতায় আলোচনায় আসছি। আমরা আরেকটু দেখি ল অফ কনজারভেশন এনার্জিতে কি বলা হচ্ছে, আরো যদি একটু বেশি বোঝার চেষ্টা করি। শক্তি সংরক্ষণের আইন হলো পদার্থবিজ্ঞানের একটি মৌলিক নীতি, এটা কিন্তু পদার্থবিজ্ঞানের অংশ। মোট শক্তির সময়ের সাথে স্থির থাকে একই রকম। অন্য কথায় শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক ফর্ম থেকে অন্য ফর্মে স্থানান্তরিত হয়। এটা হলো শক্তির একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এটা যে ল বলা হচ্ছে, যে নিয়ম বা আইন বা তাপ গতিবিদ্যার প্রথম আইনের উপর ভিত্তি করে, যেটাকে বলা হয় থার্মোডাইনামিক্স। একটু আপনারা মিউট হয়ে থাকেন, হ্যাঁ? যা শক্তি রূপান্তর অধ্যয়নের ফলে মৌলিক নীতি থার্মোডাইনামিক্স এর সূত্র। থার্মোডাইনামিক্স হলো তাপ বিজ্ঞান বা শক্তি বিজ্ঞান, যেখানে এর আলোচনা করা হয়। এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি সিস্টেমে যোগ করা তাপের সমান এবং সিস্টেম দ্বারা তার চারপাশের কাজকে বিয়োগ করা। এটা হচ্ছে আসলে the law based on the first law of thermodynamics। অর্থাৎ এটা থার্মোডাইনামিক্স কি হয়, ফিজিক্সে থার্মোডাইনামিক্স এর একটা মানে একটা সাবজেক্ট, সেখানে আসলে শক্তির বিষয়ে আলোচনা করা আছে এবং সেটা পদার্থবিজ্ঞানের একটি বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটু বিষয় যদি আমরা চিন্তা করি, কনটেক্সট অফ দ্য ল অফ কনজারভেশন এনার্জি, ভেরিয়াস ফর্ম অফ এনার্জি, যেমন কাইনেটিক এনার্জি, তারপরে বলা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তারপরে বলা হচ্ছে থার্মাল এনার্জি, তারপরে বলা হচ্ছে কেমিক্যাল এনার্জি। অনেক ধরনের শক্তির কথা শোনা যায়। সবকিছুই কিন্তু এক একটা অবস্থায় শক্তি বলা হচ্ছে। এই অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হবে, আরেক অবস্থায় পরিবর্তন হবে, কিন্তু সকল শক্তিকে একসাথে করলে একটা মোট শক্তির পরিমাণ এক, পৃথিবীতে কিন্তু এক, এবং এটা মানে কোনো ক্ষয় নাই বা কোনো নষ্ট হয় নাই, একই অবস্থায়, শুধু রূপান্তর হয়ে আছে। তো আরো যদি কিছু আলোচনা করি আমরা, শক্তি সংরক্ষণের পদার্থবিজ্ঞানের প্রকৌশল বিভিন্ন শাখা জুড়ে বিস্তৃত। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একটা বিরাট অংশ, কারণ এটা হলো আমরা দেখি যে কোন যান্ত্রিক সিস্টেম থেকে মহাবিশ্বের জটিল মিথস্ক্রিয়া পর্যন্ত ভৌত সিস্টেমের আচরণ বিধান এবং ভবিষ্যৎবাণী করার জন্য একটি মৌলিক নীতি প্রদান করে। এই শক্তি বিশ্লেষণ করে আমরা কিন্তু কিছু বলতে পারি, প্রিডিকশন করতে পারি। যেমন it provide a fundamental principle understanding and predicting the behavior of physical system from simple mechanical system to complex interaction in the universe। এটা আসলে শক্তি হিসাব করে, ক্যালকুলেশন করে কিন্তু একটা মানে বিষয় ভবিষ্যৎবাণী করার কিন্তু সুযোগ আছে। তার মানে হলো যে আমরা যখন শক্তি নিয়ে আসছি, এনার্জি নিয়ে কথা বলবো, তখন আমাদের বুঝতে হবে যে এইটা ব্যবহার করে আমরা কিন্তু কিছু মানে প্রিডিকশন করতে পারি, কিছু ভবিষ্যৎবাণী করতে পারি, কিছু আগাম কিছু চিন্তা করতে পারি, বা ভবিষ্যতে কি হইতে যাচ্ছে সে বিষয়ে কিন্তু বলতে পারি। এটা একটা বিষয় ছিল শক্তির অবিনাশিতা বা শক্তি। তার মানে মূল কথা হলো পৃথিবীতে যে পরিমাণ শক্তি সংরক্ষিত আছে বিভিন্ন পর্যায়ে, পদার্থের যে সমস্ত শক্তি আছে, প্রত্যেকটা পদার্থের মধ্যে কিন্তু শক্তি সংরক্ষিত আছে। কোন পরমাণু লেভেলে যদি আমরা যাই, তারপরে আরো কোনো লেভেলে যাই, সেই পর্যন্ত গেলেও আমরা কিন্তু শক্তি পাবো। মানে সেখানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হবে, কিন্তু আমরা সেখানে শক্তি পাবো। যেমন আমরা যে চিন্তা করি যে পারমাণবিক চুল্লি, যেখানে আপনার যে পারমাণবিক চুল্লি আমরা কথা শুনতেছি, যেগুলা রূপপুর পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্র। তার মানে কি, এই পরমাণু থেকে কিন্তু শক্তি সংগ্রহ করে সেটা আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে। আমরা এগুলো বাস্তব উদাহরণে আমরা বুঝতে পারছি। এবং সেই বিদ্যুৎ শক্তি আমরা দেখা যায় আলোক শক্তি করবো, সেই আলোক বিদ্যুৎ শক্তি থেকে আমরা যন্ত্র কলকারখানা চালাবো ইত্যাদি। এখন আমরা যদি ওষুধের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি দিয়ে আমরা কি করব? ওষুধের শক্তি দিয়ে আমরা কি করবো? মানব দেহে বা মানুষের যে সূক্ষ্ম মাত্রায় অতি সূক্ষ্ম পর্যায়ে ক্রিয়াশীল যে জীবনী শক্তি, যাকে আমরা দেখতে পাই না, ধরা ছোঁয়া যায় না, সেই পর্যায়ে আমরা তাকে হিট করবো এবং তাকে কার্যকরী করবো বা সক্রিয় করবো, ভাইটালাইজ করবো এই শক্তি দিয়ে। তার মানে শক্তি কিন্তু ব্যবহার করা যাচ্ছে আরেকটা সিস্টেমকে রান করার জন্য। এখানে গভীর আলোচনা হলো এই, কোনো একটি শক্তি যখন কোনো উদ্দেশ্যে প্রয়োগ করা হবে বা ব্যবহার করা হবে, এই শক্তি তখন কি করবে? তা প্রয়োগ হবে এবং তার সিস্টেমকে সে ত্বরান্বিত করবে এবং রূপান্তর করতে পারবে। এক অবস্থা থেকে আরেক অবস্থায় সে নিয়ে যাইতে সক্ষম হবে। যেমন বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়, এবং আলো যখন প্রজ্বলিত হয় সেটা রূপান্তর হয়ে আবার তাপ শক্তি উৎপাদন করে। কাজে মানব দেহে যে রূপ শক্তি আছে, এটা আমি আগেও বলছি, মানব দেহে যে রূপ শক্তি আছে, শক্তিশালী যে রূপ শক্তি আছে, সেই রূপ শক্তিকে পরাভূত করতে হলে আমার ঔষধ শক্তি, মানে একটু বেশি ঔষধ শক্তি প্রয়োগ করতে হবে। ক্লাসে আমি বলছিলাম সেটা হইতে হবে একটু বেশি পরিমাণে কি তার ডোজ এবং মাত্রায়, এবং তার শক্তিকৃত হতে হবে এবং সূক্ষ্ম মাত্রায় হতে হবে। এই ছিল এনার্জি কাহিনী। এইটুকের মধ্যে যদি কোনো প্রশ্ন না থাকে আমি পরবর্তী টপিকে চলে যাই। যে কিছু বলছেন নাকি? আপনারা কি শুনতে পাচ্ছেন তো? না, একটু বোঝার চেষ্টা করেন যে শক্তি দিয়ে আসলে হোমিওপ্যাথিতে কি আলোচনা হবে, শক্তি দিয়ে আসলে লাভটা কি আলোচনা হবে। এই বিদ্যুতের আলাপ করে লাভ কি, এই মেকানিক্যাল সিস্টেমের আলাপ করে লাভ কি, পারমাণবিক চুল্লির আলাপ করে লাভ কি? লাভ হচ্ছে এটাই যে আমার দেহে রূপ নামক যে শক্তি বিরাজমান, যে রূপ শক্তি, তা কিন্তু যথেষ্ট শক্তিশালী। যদি দীর্ঘদিন রোগ স্থায়ী হয়, দীর্ঘদিন সমস্যা স্থায়ী হয়, সেটা অনেক শক্তিতে দেহে অবস্থান করতে থাকে। এই শক্তিকে নির্মূল করতে হলে আমাকে বাহির থেকে আরো একটি শক্তিশালী এনার্জি বা আরো একটা শক্তি, বাহির থেকে একটা শক্তি প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যদি এক কথাই বলতে চাই যে হোমিওপ্যাথি ওষুধ সেবন করার অর্থ হলো আমি দেহের ভিতরে বাহ্যিকভাবে আমি এনার্জি প্রবেশ করাচ্ছি, দেহের ভিতরে এনার্জি প্রবেশ করানো হচ্ছে এবং সেটা রোগ শক্তিকে পরাভূত করবে। এইটুকু ছিল হলো শক্তির বিষয়ে আলোচনা। আরেকটা টপিক হলো ল অফ দি লিস্ট অ্যাকশন। ল মানে নিয়ম কানুন বা আইন বা মেনে চলা, অফ দি লিস্ট মানে হলো, লিস্ট মানে অল্প, অ্যাকশন মানে কাজ। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে অল্প পরিমাণ দিয়ে যে মানে নিয়ম কানুন এইটার এইসব বিষয়ের কাজকে বলা হচ্ছে। অর্থাৎ ল অফ দি লিস্ট অ্যাকশন হলো যে সূক্ষ্ম মাত্রার কাজের যে নীতি, যে ক্ষুদ্র মাত্রার কাজের যে নীতি, সেটি হলো ল অফ দি লিস্ট অ্যাকশন। ইতিমধ্যে আপনারা এই শব্দের অর্থের সাথে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে বিষয়টা কি। দেখে একটু আলোচনা নিয়ে আসি। ল অফ দি লিস্ট অ্যাকশন হলো ফর্মুলেটেড বাই এটা বলছে মাউপেরিটাস্টিয়াস। এটা একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, ফ্রান্সের একজন লোক, উনি এটা বর্ণনা করছে যে ল অফ দি লিস্ট অ্যাকশন এটা ম্যাথমেটিক্যাল একটা, যেহেতু ল এর কথা বলছে এবং লিস্ট অফ অ্যাকশন বলা হচ্ছে, দ্য কোয়ান্টিটি অফ অ্যাকশন। আমরা একটু দেখি যে কোয়ান্টিটি অফ অ্যাকশন নেসেসারি টু ইফেক্ট এনি চেঞ্জ ইন নেচার ইন দ্য লিস্ট ইজ দ্য লিস্ট পসিবল। এই যে প্রকৃতিতে যে আমরা প্রয়োজনীয় কোনো কিছুর যে প্রভাব বা কোনো পরিবর্তন হওয়ার যে বিষয়টি, এই যে প্রকৃতিতে যে পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে উনি একজন বিজ্ঞানী কথা নিয়ে আসছিল প্রথম, ফ্রান্স ম্যাথমেটিশিয়ান, উনি মানে বর্ণনা করতেছিলেন এইভাবে যে অতি সূক্ষ্ম বিষয় বা সামান্য বিষয় সেখানে সম্পৃক্ত আছে, অর্থাৎ ছোট ছোট বিষয়গুলি পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ the quantity of action necessary to effect any changes in nature is the least possible. অল্প দিয়া করতে হবে, সামান্য পরিমাণ দিয়ে সেটাকে
পরিবর্তন ঘটাইতেছে। ডিসিসিভ অ্যামাউন্ট ইজ অলওয়েজ এ মিনিমাম এন্ড কি ইনফিনিটেস কি বলে ডেসিমাল, যেটাকে বলা হচ্ছে ইনফিনিটেসিমাল, মানে খুব সামান্য সূক্ষ্মতম বিষয়। তা আমরা হোমিওপ্যাথিতে তাই বুঝি, এবং এটা যেহেতু ফিলোসফিতে আনা হচ্ছে, আলোচনাটা যেহেতু ফিলোসফির আওতায় করা হচ্ছে, সেজন্য আমরা বলবো যে এমন একটা বিষয় হবে, এমন একটা মেনে চলার বিষয় হবে, এমন একটা মান্যতার বিষয় হবে, এমন একটি সূত্র হবে, এমন একটি ল থাকবে, যেটা হলে প্রকৃতিতে আমরা পরিবর্তন ঘটাইতে সক্ষম হব, যে কোনো পরিবর্তন ঘটানো সক্ষম হবে। সেটা হলো অতি সূক্ষ্ম বিষয়ের মাধ্যমে, অতি সূক্ষ্ম মাত্রার মাধ্যমে। যে এখানে নেচারের কথা বলা হচ্ছে, হোমিওপ্যাথি কিন্তু এটা কিন্তু একটা ন্যাচারাল মেডিসিন, মনে রাখতে হবে। যেহেতু যে ওষুধ সেবনের মাধ্যমে সহজে স্বল্প সময়ে বিনা কষ্টে, আমরা কথাগুলো শুনেছি পড়েছি, বিনা কষ্টে স্বল্প সময়ে অল্প খরচে এমন একটি যে চিকিৎসা ব্যবস্থা, তার মানে এটা প্রাকৃতিক, নির্মল, চমৎকার। এই জন্যই প্রকৃতি বলা হচ্ছে, নেচার এই শব্দটা আছে কিন্তু যে ফর্মুলেটরে দেখেন বলা আছে এই নেচার। আমরা যখন ইংলিশ মিডিয়ামে দেখবো, বাংলায় অনেক সময় আপনারা হয়তো ডিসকারেজ হবেন না, যে আসলে মানে বাংলা পড়বেন, যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, সেই অংশটা ইংলিশেও যদি খোঁজাখুঁজি করে দেখার চেষ্টা করেন, তাহলে আপনি ভালো একজন মানে দার্শনিকের বিষয়ে ভালো জানতে পারবেন, দর্শন বিষয়ে ভালো জানতে পারবেন। কারণ দর্শনে, আমি আগে একদিন পূর্বের ক্লাসে বলেছি যে দর্শন শুধুমাত্র বাংলা কিছু বই বা মুসলিমে বা গোটা কয়েক বই পড়লে দর্শন ভালো আয়ত্ত করতে পারবেন না, সে পাশাপাশি কিছু ইংলিশ রাখতে হবে। কারণ দর্শনের খুব ভালো বাংলা বঙ্গানুবাদ বই কিন্তু বাজারে খুব অ্যাভেলেবেল পাবেন না, এবং পাইলেও সেগুলো পড়ে মজা পাবেন। সেই জন্য যদি সম্ভব হয়, জানার অনেক সুযোগ আছে বা সোর্স আছে অনেক, আপনি আমাদের যে মানে ইনস্ট্রাকশন সেইভাবে আগাইতে থাকবেন এবং স্টাডি করতে থাকবেন, এবং একসময় ভালো হোমিওপ্যাথিক ফিলোসফি ভালো জানতে পারবেন। তো আমরা এই জিনিসটা বললাম যে প্রকৃতিতে যে পরিবর্তন গুলা ঘটতেছে, এটা একজন ম্যাথমেটিশিয়ান বলতেছিল যে সেটা অবশ্যই সূক্ষ্ম মাত্রা তার পিছনে দায়ী। ল অফ লিস্ট অ্যাকশন ইন ফিজিক্স, এটা কিন্তু ফিজিক্সের একটা অংশ, অতি সূক্ষ্ম মাত্রা। কারণ পদার্থবিজ্ঞানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা হয়, অনুফলন ইত্যাদি পদার্থেরও ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা হয়। এটা ফিজিক্সের মানে এটা অ্যাকশন ইন ফিজিক্স, ফিজিক্সে এটা এই ধরনের আলোচনা আছে। known as the principle of least action, fundamental concept of describe the behavior of physical system। এটা আসলে যে পরিবর্তন, যে ভৌতিক যে পরিবর্তন, সেই বিষয়গুলা কিন্তু এখানে আলোচনায় আসছে। ফর্মুলেটেড বাই দ্য পিয়ারি লুইস মরিপিয়াস and later developed by Euler and Lagrange। পরবর্তীতে এটা নিয়ে কিন্তু আরো অনেক বিজ্ঞানী কাজ করছে। তো আসলে মূলত এই লাইনটাই খুবই গুরুত্বপূর্ণ, যে সিস্টেম বিটুইন টু পয়েন্ট স্পেস টাইম অফ দি ফর হুইচ ইজ দ্য অ্যাকশন ইজ মিনিমাইজড। অর্থাৎ ন্যূনতম বিষয়, ভৌতিক পরিবর্তন কিন্তু ন্যূনতম বিষয়ের মাধ্যমে। তার মানে এক কথায় ল অফ দি লিস্ট অ্যাকশন হলো যে একটা পরিবর্তন ঘটবে, ভৌতিক পরিবর্তন আসবে, সেটা খুব সূক্ষ্ম মাত্রার মাধ্যমে। আমরা রোগী যখন আসে আমাদের চেম্বারে, তখন আমরা কি দেখি, সে অনেক কষ্টে, অনেক লক্ষণ নিয়ে সে কিন্তু আসতেছে। আমরা এই লক্ষণ মানে একটা শক্তি, লক্ষণ মানে শক্তি, আমরা এই শক্তিটাকে, রোগ শক্তিটাকে বা লক্ষণের শক্তিটাকে আমরা কি করবো, পরিবর্তন করে বাহ্যিকভাবে একটা শক্তি এখানে আমরা ভিতরে প্রবেশ করাবো, শরীরে বা শরীরে আমরা প্রবেশ করাবো, এবং সেটা কাজ করবে এবং সেই লক্ষণগুলোকে পরিবর্তন ঘটাবে। তার মানে হলো এখানে কি করতেছি আমরা, যে পরিবর্তন আসতেছে, লক্ষণগুলি আর নাই, অথবা লক্ষণগুলি পর্যায়ক্রমে কমে যাচ্ছে, তার মানে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের কথাটাই বলছে যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের মাধ্যমে পরিবর্তন ঘটবে। ল অফ দি লিস্ট অ্যাকশনে আরো কিছু আলোচনা আমরা করতে পারি কিভাবে, যে কোয়ান্টিটি ডিফাইন্ড ইজ এ ইন্টিগ্রাল এন্ড ল্যাগ্রাঞ্জিয়ান, আগে বলছি যে ফাংশন ওভার দি টাইম ইনকর্পোরেটস ইনফরমেশন অ্যাবাউট দি সিস্টেম কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি। এখানে দুইটা বিষয় কাজ করে। এই লিস্ট অ্যাকশনে যখন অল্প মাত্রায় দিব আমরা,
তখন দুইটা সিস্টেম কাজ করবে, একটা হলো কাইনেটিক এবং পটেনশিয়াল এনার্জি, পদার্থবিজ্ঞানের বিষয়। এই দুইটা বিষয় কিন্তু কাজ করে এখানে। তো এখানে আরেকটা বিষয় আপনি চিন্তা করেন যে একটি কণা, আলো বা যে কোনো ভৌত সত্তাই কর্মটিকে ছোট করে। তার মানে হলো এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে, খুবই গুরুত্ব হিসাবে আমরা এখানে বিবেচনা করব। আরো কিছু বিষয় যেমন ম্যাথমেটিক্যালি প্রিন্সিপাল ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য আরেকজন আছে যে ইউলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন which provide the equation the motion for system. The idea behind the law of list is that the nature tend to follow the path trajectories in the required least energy effort in a reach of specific outcome. অর্থাৎ এই কথা বলা হচ্ছে এইভাবে যে আমরা যদি চিন্তা করি যে প্রকৃতিতে আমরা দেখি যে যেগুলি খুব একটা নির্দিষ্ট ফলাফল বা লক্ষ্যে যদি আমরা বুঝতে চাই তাহলে কি করতে হবে, সর্বনিম্ন শক্তি বা প্রচেষ্টার প্রয়োজন হয়। এখানে সর্বশেষ লাইনটা আছে যে at least energy or effort to reach a specific আমাদের আউটকামটা কি থাকবে, রোগী যখন আসবে আমাদের রোগী কেন্দ্রিক আমাদের আউটকামটা কি হবে, আউটকামটা হবে সেটা সমস্ত বা 10টা সমস্যা আমি চিহ্নিত করলাম। এই 10টা সমস্যা যখন পরিবর্তন হবে বা 10টা সমস্যাকে পরিবর্তন করাই হবে আমাদের আউটকাম, বা 5টা সমস্যা বা বেশিরভাগ সমস্যা পরিবর্তন করলে আমরা বলতে পারবো রোগীর মধ্যে এই আউটকাম আসছে, পরিবর্তন আসছে, ফলাফল আসছে। এবং সেটা সূক্ষ্ম মাত্রার মাধ্যমে বা সূক্ষ্ম কিছু দিয়ে, ক্ষুদ্র কিছু দিয়ে চেষ্টা করা। একই জিনিস বারবার রিপিট হচ্ছে মনে হয়, কিন্তু আমি ভালো করে ইন্টারনালাইজ করার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য সেই কথাটাই বলছি। তার মানে ল অফ দ্য লিস্ট অ্যাকশন নিয়ে কিন্তু অনেকেই কথা বলছে, পদার্থবিজ্ঞানের বা ফিজিক্সের কিন্তু অনেক জ্ঞানী গুণী বরেণ্য ব্যক্তিরা এইসব বিষয়ে আলোচনা করে দেখেছি। তারপরে কি, দিস প্রিন্সিপাল has profound implication in classical mechanics, quantum mechanics, and field theory, providing the powerful and elegant framework for understanding the behavior of physical systems. এটা খুবই গুরুত্বপূর্ণ। It emphasizes the efficiency and optimization inherent in natural process of the physical world. খুব দরকারি বিষয় এটা। এই যে ইনহেরেন্ট এর কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা আমাদের সিস্টেমের মধ্যে, যেমন আমরা যখন একটা বিষয় দেখি যে একজন রোগাগ্রস্ত বা সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি বা মানুষ, তার কিন্তু ইনহেরেন্ট হয়ে আছে, অথবা এমন একটি সমস্যা সে পূর্বে থেকে বহন করে নিয়ে আসছে, বা দীর্ঘদিন ধরে একটি সমস্যা সে ভুগতেছে, বা পূর্ব থেকেও সে সমস্যা নিয়ে আসতে পারে, অথবা কোনো সমস্যা সে অর্জন করতেও পারে, ইনহেরেন্ট হয়ে আছে। অর্থাৎ তার দেহে, মনে বা আধ্যাত্মিক ভাবে সেটা সে কি হয়ে আছে, ইনহেরেন্ট হয়ে আছে, অর্থাৎ সেটা সে পায়, সে অর্জন করে আছে, সে পাইছে সেটা। এই ধরনের বিষয়গুলিকে আমরা যখন চিন্তা করব যে এই সমস্ত বিষয় থেকে আমরা এই সমস্ত বিষয়গুলি আমরা কি করতে চাই, দূর করব। এবং এটা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলছে। আমরা যা দেখি, যা দেখতেছি, যার উপস্থিতি, যে সমস্ত উপস্থিতি দেখতেছি, সে সমস্ত উপস্থিতিকে বলা হচ্ছে। এটাকে কি করবে, এফিসিয়েন্সি এন্ড অপটিমাইজেশন ইনহেরেন্ট ইন ন্যাচারাল প্রসেস, এবং সেটা প্রাকৃতিক ভাবে সেটাকে দূর করবে। এবং এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে, এই জাগতিক পৃথিবীতে প্রাকৃতিক ভাবে ইনহেরেন্ট যে বিষয়গুলি আছে সেগুলোকে অপটিমাইজেশন করবে, অর্থাৎ স্বাভাবিক করবে। এই বিষয়টাকে জোর দেয় ল অফ দি লিস্ট অ্যাকশনে, এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয়। তার মানে হলো প্রাকৃতিক ভাবে ইনহেরেন্ট সিস্টেমের মধ্যে যে সমস্ত বিষয় রয়ে গেছে সেগুলোকে দূর করবে, স্বাভাবিক করবে, অপটিমাইজ করবে। আমি মনে করি ল অফ দি লিস্ট অ্যাকশনে এতটুকু আলোচনা যথেষ্ট। যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ল অফ দি লিস্ট অ্যাকশন, এই ল অফ দি লিস্ট অ্যাকশন বলবেন, দু একটা উদাহরণ দেবেন, তাতে আপনি ভালো নাম্বার পাবেন। আর আরেকটা বিষয় আমরা পূর্বে আলোচনা করছি, শক্তির অবিনাশিতা বা নিত্যতার সূত্র।
সূত্রটা বলবেন, দু একটা উদাহরণ দিবেন। যদি আপনার 5 নাম্বারের কোশ্চেন আনসার করতে হবে তাহলে আপনি এর মধ্যে ভালো নাম্বার পেয়ে যাবেন। ব্যাখ্যামূলক থাকা আর একটু বেশি ব্যাখ্যা করতে হবে, নিত্যতার সূত্র নিয়ে একটু ব্যাখ্যা করতে হবে, তাহলে আপনি ভালো নাম্বার পাবেন। আর আমার চিকিৎসার জন্য অবশ্যই দার্শনিক মানে ভিত্তিতে বা দার্শনিক চিন্তাধারায় আমাকে শক্তির এবং অবিনাশিতাবাদ এবং মানব দেহে ওষুধের যে প্রয়োগ করি আমরা, সেটা যে শক্তি হিসাবে কাজ করে এবং এটা শক্তির নিত্যতা অনুসারে চলে, এই বিষয়ে আমাদের মানতে হবে, বুঝতে হবে এবং এই নীতি অনুসরণ করতে হবে। এটাই হলো ফিলোসফিক্যাল মানে অ্যাপ্রোচে শক্তির অবিনাশিতাবাদ সূত্রের আলোচনা এবং ল অফ দ্য লিস্টের আলোচনা। তো আজকে এটুকু ছিল আমার আলোচনা। আপনাদের কোনো প্রশ্ন আছে?